স্পোর্টস একটা বডিতে ক্যাসিনো ব্যবসা হয়েছে, এটা কেন? এটা হয়েছেই পলিটিক্যাল ছত্রছায়া, তা না হলে এটা হওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমার মনে হয় যে ডিএসএ গুলো হলো আপনার রিফর্ম করা দরকার এবং ডিএসএর অ্যালোকেশনগুলো ইনশিওর করা দরকার, কারণ খেলা অ্যারেঞ্জ করতে গেলে আপনার হলো প্রচুর টাকা পয়সার দরকার হয়। আমরা নিজেরা সবাই, প্রথম কথা হচ্ছে যে এটাকে ইট শুড বি এ পলিটিক্যাল কমিটমেন্ট। এগেইন উই উইল লিভ স্পোর্টস আউট অফ পলিটিক্স, এটা প্রত্যেকের মধ্যে হোক, তাহলে স্পোর্টস আবার জাগবে। রাজনৈতিক পালাবদলে দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখনো কাটেনি, সেই প্রভাবটা পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। একই সঙ্গে যেরকম স্বাভাবিক যে কাজের প্রক্রিয়া ফেডারেশনগুলোর সেটা যেমন ব্যাহত হচ্ছে, তেমনি অন্যদিকে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজানোর ডাকও কিন্তু এসেছে। কি অবস্থায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এখন এবং সেখান থেকে উত্তরণের উপায় কি, সেটা নিয়ে আমাদের ডেইলি স্টারের আজকের আয়োজন। আমার সঙ্গে আছেন আমাদের কন্টেন্ট এডিটর এবং সাবেক স্পোর্টস এডিটর আলামিন ভাই, এবং আমাদের সঙ্গে আছেন সিনিয়র স্পোর্টস রিপোর্টার আনিসুর রহমান ভাই। আলামিন ভাই স্বাগত। ভাই আপনাকেও স্বাগত। আলামিন ভাইয়ের কাছে আমি প্রথমে প্রশ্ন রাখতে চাই যে রাজনৈতিক যে অস্থিরতাটা তৈরি হয়েছে সেটার প্রভাব কিন্তু আমরা এবার ব্যাপক বলা চলে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। বিশেষ করে বড় দুইটা ফেডারেশন নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, বাফুফে এবং বিসিবি নিয়ে। তো এই প্রভাবটা আসলে কেন পড়লো, মানে রাজনৈতিক পরিবর্তনের প্রভাবটা এত প্রকটভাবে আমাদের চোখে কেন ধরা পড়ছে আসলে? মানে সারা দেশের যে বাস্তবতা হচ্ছে যে কেন পরিবর্তনটা হয়েছে। এখনকার ইয়াং জেনারেশন যারা, তারা 2টা টার্ম 3টা টার্মে ভোট দিতে পারে নাই। সো এইটাও কিন্তু স্পোর্টসেও কিন্তু এই সেম জিনিসটাই, ভোট হয়েছে কিন্তু ভোটের প্রক্রিয়ার স্বচ্ছতা ছিল না। তো সেই জন্য যেটা হয়, এটা স্পোর্টসেও এই ওয়েভটা পড়েছে, এটা অস্বাভাবিক কিছু না। এখন শুধু বিএফএফ মানে আলোচনাটা বেশি হচ্ছে হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে। স্বাভাবিকভাবেই ক্রিকেট বোর্ডটা হচ্ছে মানে পপুলার স্পোর্টসের মধ্যে এখন হচ্ছে ক্রিকেট বোর্ড হচ্ছে ক্রিকেট হচ্ছে মোস্ট পপুলার, সো লাইমলাইটে ক্রিকেট বোর্ড, আর একটা হচ্ছে ফুটবল সেকেন্ড মোস্ট পপুলার। এখন লাইমলাইটে এই 2টা ফেডারেশনই লাইমলাইটে আছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর ফোকাসটা এই কারণে বেশি যে এইটা ক্রিকেট বোর্ডে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট অনেক আমাদের বেশি। বাংলাদেশে উইমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা, বাংলাদেশ টিম এখন পাকিস্তানে আছে, বাংলাদেশের আরও কিছু টেস্ট সিরিজ আছে ইনক্লুডিং ইন্ডিয়ার সাথে। সো এই পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোর্ডের প্রেসিডেন্টের অনুপস্থিতি। সে এখনও পাবলিকলি কোথাও তাকে আমরা এখনও পাইনি এই পরিবর্তনের পর, এবং হি ইজ অলসো নট ইন স্পিকিং টার্মস। সো যেটা হয়, ক্রিকেট বোর্ডের পরিচালনার মূল দায়িত্বটা হচ্ছে প্রেসিডেন্ট, এবং সে তার এই কর্মকাণ্ড পরিচালনা করে সিইওর মাধ্যমে। তো উনি যেহেতু নাই, এখন একটা স্টেলমেট একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সো এটা এখন উত্তরণে অনেকে বলতেছে যে এই বোর্ডকে চলে যেতে হবে, আর বিএফএফও একই কথা যে বিএফএফের প্রেসিডেন্ট যে আছে কাজী সালাউদ্দিনকে চলে যেতে হবে। তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের সময়ে অনেক দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা হয়েছে, তার জন্য চলে যেতে হবে। কিন্তু 2টা ফেডারেশনের ক্ষেত্রে সবচেয়ে বড় মানে এবার বললেই তো আর চলে যাওয়া যায় না, কারণটা হচ্ছে তাদের একটা হচ্ছে আইসিসির সাথে সম্পৃক্ত, আইসিসি এবং ফিফা, ফুটবলের ফিফা, এই 2টা প্রতিষ্ঠানই কোনো মানে ইলেক্টেড বোর্ড ছাড়া কাউকে এন্ডোর্স করে না। যদি এটা করা হয় তাহলে 2টা বোর্ডকেই, ক্রিকেট বোর্ড এবং ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করবে তাদের মাদার অথরিটি। সো এইখানে একটা বলতে পারো একটা মানে অনিশ্চয়তার মধ্যে আমরা এই মুহূর্তে আছি। এই আলোচনা থেকে একটা জিনিস আলামিন ভাই বলছিলেন যে যেটা হচ্ছে যে দুর্নীতি, এই ধরনের নানা রকম অভিযোগের কথা শোনা গেছে, বিশেষ করে এই 2টা বোর্ড কেন্দ্রিক, যেহেতু এই 2টা বোর্ডই আমাদের ফোকাসে থাকে। এবং আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে দেখেছি যে ফিফার নিষেধাজ্ঞা, এইরকম শাস্তির দেওয়া হয়েছে ফেডারেশনের অনেক কর্মকর্তাকে, যেহেতু পল্টু ভাই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত। তো আসলে এই যে দুর্নীতির অভিযোগগুলো আসে, এবং যেহেতু কিছু আমরা প্রমাণ হয়ে শাস্তি হয়েছে, এই অভিযোগগুলো আসলে কতখানি সত্যি, এবং হচ্ছে যে আরও অভিযোগ আসলে আমরা জানতে পারি কিনা, মানে সব কিছুই কে উঠে এসেছিল এতদিন, নাকি এখন নতুন করে আবার এই অভিযোগগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে? ধন্যবাদ।
আমি আলামিন ভাইয়ের সাথে একটা পয়েন্ট যোগ করতে চাই, যে আলামিন ভাইয়ের অনুমতি নিয়ে, যে একটা নির্বাচন তো ওয়ান ওয়ে নির্বাচন হয়েছে আসলে, যে সবসময় ফুটবল ফেডারেশন এবং হলো বিসিবিতে, কিন্তু তার পাশাপাশি মনে হয় যে আরেকটা জিনিস হচ্ছে যে পারফরমেন্স, যদি আমরা ন্যাশনাল টিমের পারফরমেন্স বোথ টিমের কথা চিন্তা করি, তাদের রিফ্লেকশন কিন্তু ওইভাবে নাই। ঘুরে ফিরে ওই একই প্লেয়ার আসতেছে, একই প্লেয়ার খেলতেছে, কোনোটা হারতেছে, জিততেছে, যে মানে আমাদের যে ফুল কান্ট্রির যে একটা ইমোশন স্পোর্টসের ভিতরে রয়েছে, সেটার রিফ্লেকশনও কিন্তু এই যে আমি যদি লাস্ট T20 ওয়ার্ল্ড কাপের কথা বলি, যে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের কথা বলি, আসলে যে সেই রিফ্লেকশনগুলো আমরা পাই না। এটাও কিন্তু মানে আমার মনে হয় যে একটা অ্যাডেড জিনিস, যে আসলে যে এদের চলে যেতে হবে, যে এই লিডারশিপ দিয়ে আসলে যে এই দুইটা ডিসিপ্লিন যে বেশি দূর আগাইতে পারছে না, এটাও একটা কারণ হতে পারে আমার। আর আপনি যেটা বললেন যে দুর্নীতির যে কথা শুনি, আসলে দুর্নীতির কথা যে আমরা তো সবসময় ট্রাই করি যে যেখানে ইররেগুলারিটিস আছে বা সেগুলো ফাইন্ড আউট করার চেষ্টা, হয়তো মাঝে মধ্যে আমরা খুব লো স্কেলে হয়তো কিছু ডিসকভার করতে পারি এবং সেগুলো পত্রিকায় আনি। আর আপনি যে দুর্নীতির কথা বলতেছেন, এইগুলো কিন্তু বোর্ডের ভিতরে আমি বলছি বা ফেডারেশনের ভিতরে যারা এক্সিকিউটিভ কমিটিতে থাকে, তারাই কিন্তু বেসিক্যালি এই অভিযোগগুলো উত্থাপন করে এবং সেখান থেকেই শুরু হয়ে আসলে যে এইগুলো হলো যে কোথায় অনিয়ম হয়েছে, কোথায় কি হয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে মেলতে শুরু থাকে। দ্যাটস মিন আমি বলতে চাচ্ছি যে যখন বোর্ডের কেউ, যখন হলো এক্সিকিউটিভ কমিটির কেউ অভিযোগ করে যে এখানে এই হচ্ছে, দ্যাটস মিন অবশ্যই ওখানে কিছু না কিছু হচ্ছে, হয়তো আমরা সমূলে পাচ্ছি না। আমি যদি লাস্টে যে ক্রিকেট বোর্ডে তো সেটাই মানে কোনো ওয়েই নাই আসলে যে ওখানে দুর্নীতি কেমন হয়েছে না হয়েছে, কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস বা কোনো কিছু হয়নি। এবং ফুটবল ফেডারেশনেও কিন্তু এই অভিযোগ, আমি যদি বলি যে প্রয়াত বাদল রায় যে গত নির্বাচনের আগেও কিন্তু সে মানে অনেক অভিযোগ এবং সে লিস্ট ধরে বলছিল যে এই সব জায়গায় যে দুর্নীতি হয়েছে বা অনিয়ম হয়েছে, কিন্তু এটা আমরা প্রুভ করতে পারিনি। কিন্তু সেটা আলটিমেটলি আসলে প্রুভ হয়েছে 2023 সালের হলো পহেলা 14 এপ্রিল আসলে ফিফা যখন আবু নাইব সোহাগকে এই টাকা পয়সা ইরেগুলারিটিজের কারণে যখন সাসপেন্ড করছে এবং অন্যদের সতর্ক করছে, তখনই আসলে প্রুভ হয়েছে যে এখানে আসলে যে টাকা পয়সার নয় ছয় হয়েছে। যে যদিও ওখানে কিছু অভিযোগ ছিল যে কোটেশন দেয়নি আর কি, যে পারচেস করছে। আপনি যখন কোটেশন দিবেন না এবং কোটেশন নিজে বানিয়ে দেবেন, দ্যাটস মিন ওখানে অবশ্যই টাকা পয়সার বিষয় থাকে এবং সেটা এদিক সেদিক হয়। তো এইটা আসলে যে কম বেশি এই দুইটা বড় ফেডারেশনের এগেনস্টেই এই দুইটা অভিযোগ সবচেয়ে বেশি আসে, কারণ এখানে ফিফা এবং এএফসি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ইয়ারলি প্রায় 20 কোটি টাকার উপরে দেয়। আর ক্রিকেট বোর্ড তো তারা তো আসলে যে মানে শত কোটি টাকা তাদের রাইটস, তাদের আইসিসি এসব মিলে প্রচুর টাকা গিয়ে আসে, যার জন্য অভিযোগ থাকে। আমার মনে হয় যে এসব অভিযোগ একদম অবান্তর না, এগুলো ফুটবল ফেডারেশনের ঘটনা দিয়েই আসলে প্রুভ হয়েছে যে এখানে ইরেগুলারিটিস হয়েছে। এবং আমি যদি বলি যে এই বছরেও যে ফাইন্যান্স কমিটির চিফ যে ছিল আব্দুল সালাম মুর্শিদি, তাকেও 13 লক্ষ টাকা ফাইন করছে এবং আরও 2 জন এমপ্লয়িকে সাসপেন্ড করতেছে। এর মাধ্যমে প্রুভ হয় যে আসলে যে এখানে টাকা পয়সা যেভাবেই হোক, যে XYZ হয়তো তারা ইরেগুলার অনিয়মের সাথে সংযুক্ত। আরে ভাই, এই প্রসঙ্গে যদি আসে, আপনি যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের মানে ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত এবং সব ফেডারেশনেই আপনার একসময় কাজ করা হয়েছে, একদম ক্লোজলি কাজ করা হয়েছে, তো এই যে দুর্নীতির অভিযোগগুলো, এটা কি আসলে আমরা যদি বলি যে রাজনৈতিক যে একটা প্রভাব তৈরি হয়েছে ফেডারেশনগুলোতে, একটা সময় দেখা যেত যে দলমত নির্বিশেষে সংগঠকরা কাজ করতো, সেটা যেই রাজনৈতিক দলই ক্ষমতায় থাকুক না কেন, এইটার সঙ্গে কি সংযুক্ত মনে হয়, বা কেন আসলে এই পরিস্থিতিটা এইভাবে রাজনৈতিক মেরুকরণের দিকে আসলো? আসলে পলিটিক্স ইন স্পোর্টস, আমরা সবসময় বলে থাকি যে পলিটিক্স ইন স্পোর্টস ইজ নট অ্যাকসেপ্টেবল। যেটা হচ্ছে যে কোনো চার্টারে, ইন্টারন্যাশনাল স্পোর্টস চার্টারে যেখানে গেলে হবে খেলাধুলার সাথে রাজনীতি সম্পৃক্ত। এছাড়াও সংবিধানও এমনভাবেই করা হয়েছে যে ইনফ্লুয়েন্স যাতে না থাকে, যেখানে স্পোর্টসম্যান, স্পোর্টস অর্গানাইজাররা ওইখানে আসতে পারে। তো আমাদের এইখানে যেটা হচ্ছে রাজনীতিকরণ কথাটা, এইটা আমি বলবো যে এই মানে এই সরকার ক্ষমতায় আসার পর
আগে টুকটাক ছিল, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে ধাপে 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 স্পোর্টসের, বিশেষ করে আমি বলবো দুইটা বড় ফেডারেশনে, মানে ক্রিকেট বোর্ড যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড, আর ফুটবল ফেডারেশন অন্যান্য ফেডারেশনও আছে, ছোট ছোট ফেডারেশন, যেখানে হচ্ছে রাজনীতি কল অল দ্য শটস, যেটা কখনোই কাম্য না। এবং এর জন্য যেটা হয়েছে, আগে যে একটা মানে আমি কোন দল করি, আমি যখন একটি মনে করো ক্রিকেট বোর্ডে গেলাম, বিএফএফে গেলাম, অথবা কোনো ক্লাবে যাই, মাউন্টেন স্পোর্টিং ক্লাব বলি, আবাহনী ক্লাব বলি, ওয়ান্ডারার্স ক্লাব বলি, মেরিনার্স ইয়াংস ক্লাব বলি, হ্যাঁ, আমরা ওইখানে যেতাম হচ্ছে, যেই যেত তার পলিটিক্যাল কোনো আইডেন্টিটি থাকলেও সে কিন্তু একটা অর্গানাইজার হিসেবে সেখানে তাকে উপস্থাপন করতো, কখনো পলিটিক্যাল আইডেন্টিটি সেখানে ছিল না। আমি বলি এটা খুব মানে এই সরকারের আমলেই হয়েছে, প্রাক্তন সরকার, প্রাক্তন সরকারের আমলে হয়েছে। সেটা হচ্ছে যে ক্লাবগুলোতে ক্যাসিনো বিজনেস, আমরা সবাই এটা সম্পর্কে অবগত আছি। অলমোস্ট ঢাকার সবগুলা ক্লাব, অলমোস্ট এভরি ক্লাব, সেইখানে হচ্ছে ক্যাসিনো ব্যবসা। স্পোর্টস একটা বডিতে ক্যাসিনো ব্যবসা হয়েছে। এটা কেন? এটা হয়েছেই পলিটিক্যাল ছত্রছায়া, তা না হলে এটা হওয়ার কোনো প্রশ্নই ছিল না, হতেই পারতো না। সো একটা স্পোর্টস অঙ্গনে যখন ক্যাসিনো বিজনেস হচ্ছে ব্যবসা, স্পোর্টস প্রতিষ্ঠান তখন হয়ে গেছে কি, প্রতিটা স্পোর্টস খেলার বডিগুলা, এগুলো ব্যবসার একটা মানে ব্যবসা করার জন্য একটা ব্যক্তির হাতিয়ার হয়ে গেছে। এটা তো কখনো ছিল না, এটা আমরা কখনো চাইনি। এটা হয়েছে এই বিগত সরকারের আমলে হয়েছে। আর একটা জিনিস হচ্ছে দলীয়করণের তো অ্যাকচুয়ালি তো এগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েটেড বডির যে সহযোগী সংগঠন থেকে শুরু, মূল সংগঠন থেকে শুরু করে সহযোগী সংগঠন, সবাই এটার যেহেতু পলিটিক্যালি অ্যাক্সেস দেওয়া হয়েছে, সবাই এটা অ্যাক্সেস নিতে গেছে। যার জন্য কী হয়েছে, ক্রিকেট বোর্ডে কনস্টিটিউশনে ঢাকা ক্লাব 170-এরও অধিক কাউন্সিলর আছে। তা আমাদের হলো 64টা ডিস্ট্রিক্ট আছে, 64টা ডিস্ট্রিক্ট থেকে 64 প্লাস সামথিং আসতেছে, আর ঢাকা ক্লাবগুলা থেকে তার অর্ধেকেরও বেশি আসতেছে। সো স্পোর্টস কি শুধু ঢাকা? কেন এতগুলো কাউন্সিলর করা হয়েছে? সেটা পলিটিক্যালি মোটিভেটেড। এই যে এতগুলো কাউন্সিলর করা হয়েছে, ঢাকার ক্লাবগুলোর মধ্যে এই পলিটিক্যাল যখন ইনফ্লুয়েন্স বেশি হচ্ছে, তখন এইগুলাকে ম্যানিপুলেট করে 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 এখন একটা সময় দেখা গেছে একটা তৃতীয় বিভাগ একটা ক্লাবের জন্য একটা কাউন্সিলরশিপ, আর ডিস্ট্রিক্টের একজন কাউন্সিলর। সো একটা ডিস্ট্রিক্ট যে চালায়, ডিস্ট্রিক্ট থেকেই তো আমাদের প্লেয়ার আসে, সো তার জন্য একটা কাউন্সিলর। সো এই যে ডিভিশনটা তৈরি হয়েছে, এটা অ্যাবসলুটলি পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড। এটা সংবিধানে করা হয়েছে। সো এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে যেটা হয়েছে, যারা রিয়েল স্পোর্টস অর্গানাইজার, তারা যে স্পোর্টসকে সার্ভ করতো সেলফলেসলি, তারা আস্তে 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 এখান থেকে দূরে সরে গেছে। আগে তো মানুষ আসতো, একটা স্পোর্টস ক্লাবে হোক, ফেডারেশনে হোক, আসতো, তার নিজের কাজ ছিল, তার কাজ বাদ, তারপরে যেটা হচ্ছে রিক্রিয়েশনের একটা পার্ট হিসাবে তার একটা স্পোর্টস পছন্দ, সে এখানে এসে কি নিজেকে সার্ভ করার জন্য আসতো। এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে দিতে আসে না কেউ, এখন নিতে আসে সবাই এখান থেকে নেওয়ার জন্য আসছে। সো এইটা আমি বলি যে এটার একটা মানে স্পোর্টসে সবচেয়ে বড় যেই প্রয়োজনটা হচ্ছে, স্পোর্টস থেকে পলিটিক্সকে বিতাড়িত করতে হবে। পলিটিক্স এইভাবে বিতাড়িত, নিজেরা আগে যেই অবস্থা ছিল, আমরা যেটা বলতে চাই, আমার পার্সোনালি আমার হচ্ছে ফিলিং হচ্ছে, প্লিজ স্পোর্টসকে তার সোলটা ফিরিয়ে দিন। আমরা পলিটিক্যাল যেই সোলটা ছিল সেটা সবার আগে ফিরিয়ে দিন। যারা স্পোর্টসকে ভালোবাসে, স্পোর্টস অর্গানাইজার, তাদেরকে কাজ করার জন্য সুযোগ দিতে হবে। আলোচনার এই পর্যায়ে আমি পল্টু ভাইয়ের কাছে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে স্পোর্টসের কথা আলাইন ভাই যেটা বলছিলেন, যে আমাদের প্লেয়ারগুলো কিন্তু উঠে আসে ডিস্ট্রিক্ট লেভেল থেকে। তো দেখা যাচ্ছে যে কিন্তু ঢাকাতেই, মানে আমরা সব কিছুই কিন্তু এখন ঢাকা কেন্দ্রিক চিন্তা করি, যা রিসেন্ট যদি চিন্তা করি, এবং সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, নতুন হয়তো স্পোর্টস রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার। তো
আমাদের স্পোর্টসটা কি আসলে ইনফ্রাস্ট্রাকচার বেসডই কিনা? কারণ হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেল থেকে যে প্লেয়ার উঠে আসার ব্যাপারটা, সেটা কি আগের থেকে মানে আপনি যেহেতু দেখেছেন কমেছে না বেড়েছে, এবং মানে এই বাড়ার পেছনে কি আসলে এই যে ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি হয়েছে বা করা হচ্ছে, এটার আসলে কোনো ভূমিকা আছে, নাকি তারা নিজেদের উদ্যোগে বা কোনো কোচ বা কোনো প্রশিক্ষক যারা সেলফলেসলি কাজ করেন তাদের মাধ্যমে আসলে এরা উঠে আসছে? না, আসলে যে বাংলাদেশের আমরা মানে আলামিন ভাইয়ের সময় থেকেই যখন ওনার আন্ডারে কাজ করছে সবসময় শিখে আসছে বা করে আসছে যে বাংলাদেশের স্পোর্টসটা সবসময় অ্যাডমিনিস্ট্রেশন ফোকাস করছে আসলে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে, যেখানে আমরা দেখছি যে হাজার হাজার কোটি টাকা দিয়ে স্টেডিয়াম তৈরি হচ্ছে, যে একটা যেখানে কেউ সাঁতার কাটতে যায় না সেখানে সুইমিং পুল বানাই দেওয়া হচ্ছে, যেখানে কেউ যাচ্ছে না হয়তো সেখানে হলো ইনডোর বানাই দেওয়া হচ্ছে। যে এটা স্রেফ হলো সবাই জানে যে আসলে যে আপনি এখানে যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবেন এখান থেকে একটা পার্সেন্টেজ আছে ডান বামে হয়তো যাবে বা এটি, কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে যে এনএসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, তাদের আসলে যে স্পোর্টস বাজেট খুবই সামান্য। হ্যাঁ, যে আপনার যে স্পোর্টস বাজেট, আমি যদি আজ থেকে 4-5 বছর আগেরকার কথাও বলি, যে সেখানে আপনার ডিস্ট্রিক্টের হলো বছরে তাদের পরিচালনা বাবদ আপনার 3 লাখ থেকে 5 লাখ টাকা দিত এক একটা ফেডারেশনের। আপনার ফেডারেশনের সাইজ অনুযায়ী এখনও আছে, আপনার হয়তো কোনো ফেডারেশন 50,000 টাকা হয়তো পায় তারা পরিচালনা বাবদ, হয়তো কেউ হয়তো এখন রিসেন্ট আর কি 5-7 লাখ টাকাও পাচ্ছে। তা এই টাকা দিয়ে মানে একদম সত্যি কথা বলতে যে টাকা দেয় সেই টাকা দিয়ে যদি একটা অফিস মেনটেন করা হয়, 3টা কর্মচারীও রাখা হয়, যে তাদের বেতন যদি আপনি 10 মানে 40,000ও হয়, যেটা এই বাজারে আসলে যে একটা ব্যক্তির জন্য কখনোই সম্ভব না, তারপরেও আপনার এই টাকা গভর্নমেন্ট যে টাকা দেয়, যে সেই টাকা দিয়ে আপনার সেই ফেডারেশন অ্যাসোসিয়েশন পরিচালনা করা সম্ভব হয় না। আপনি যেটা বললেন যে ডিস্ট্রিক্টে আসলে যে একসময় ছোটোবেলায় আমি যখন স্কুল স্টুডেন্ট ছিলাম, তখন আমি আমার জেলা স্টেডিয়ামে সবসময় ফুটবলের সময় আমি দেখছি যে ন্যাশনাল ফুটবলের একটা আসর বসতো, লোকাল ফুটবল হতো, আপনার 3rd ডিভিশন পর্যন্ত ফুটবল হতো, সেখানে ক্রিকেট হতো, ঢাকা থেকে বুলবুল ভাই, তারপরে বিদেশি রড্রিগোজ এটি আছে, আমি নিজে স্কুল ফাঁকি দিয়ে এসে খেলা দেখছি যে কিন্তু এইসব ডিস্ট্রিক্টে এখন আসলে যে ওই অর্থে কোনো খেলা নাই এবং কোনো খেলা ওই অর্থে হয়ও না। এখন যেসব খেলোয়াড়, আমি যদি এক্সেপ্ট ক্রিকেটের কথা বলি, ক্রিকেটটা আসলে যে এত জনপ্রিয় হয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টেই দেখবেন যে হলো কোচিং হলো একাডেমি গড়ে উঠছে, যেটা একটা ব্যক্তির মাধ্যমে হয়তো কোনো একটা মাঠে সে করাচ্ছে, তাদের মাধ্যমে আসলে উঠে আসছে বিকেএস প্লেয়ার। আদার্স যদি আপনি বলেন যে কোথাও ফুটবলের কথা যদি বলি, যে গত সালাউদ্দিন ভাইয়ের 15 বছরে ফুটবল ফেডারেশন মাত্র 3বার প্যাট্রোনাইজ করছে যে ডিস্ট্রিক্ট ফুটবল করার জন্যে। আপনার হাতে গোনা 10 থেকে 12টা ডিস্ট্রিক্ট হলো তাদের নিজের অর্থায়নে আপনার ফুটবল লিগ করে, যেটা আমি বলছি যে ছোটোবেলায় যেটা আমি সবসময় দেখতাম, ঢাকা থেকে ফুটবল যেত, মাইকিং হতো যে ঢাকা থেকে অমুক প্লেয়ার আসছে, এবং স্টেডিয়ামে জায়গা দেওয়া যেত না, যে এমনও হয়েছে যে আমরা হলো রশিদ বেয়ে হলো স্টেডিয়ামে ঢুকছি যে খেলা দেখার জন্য, ঢাকার অমুক প্লেয়ার আসছে। কিন্তু এখন আসলে যে কোনো ডিস্ট্রিক্টে খেলা হয় না, ফুটবলও সেম, এখন প্রচুর একাডেমি তৈরি হয়েছে, সেখান থেকে প্লেয়ার আসে। এবং ফুটবল ক্রিকেটের বাইরে আদার্স যদি বলেন, যে হকিটা হচ্ছে এখন ফুল হলো বিকেএসপি নির্ভর। আপনার লাস্ট যে প্রিমিয়ার হকি লিগ গেল, এখানে যে যত দল খেলছে, এখানে হাতে গোনা 30 থেকে 35টা দল ডিস্ট্রিক্ট লেভেল থেকে আসছে। আর এখানে যত ফুটবলার হকি প্লেয়ার খেলছে, হয় ফরমার, কারেন্ট বা তারা বিভিন্ন বাহিনী আছে, সব হলো বিকেএসপি। দ্যাটস মিন ডিস্ট্রিক্টে কোনো হকি খেলা হয় না, এবং হকি ফেডারেশনও নিয়মিত হকি চালাইতে পারে না। হকি শুধু একমাত্র নিয়মিত চর্চা হয় আপনার বিকেএসপিতে। আর আপনি যদি অ্যাথলেটিক্স বলেন, সুইমিং বলেন, অন্য জায়গায় বলেন, এগুলো থেকে আসলে যে নিজের উদ্যোগে এরা আসলে যে করে, যে আপনার হলো শিখে এখানে আসার একটাই কারণ আপনি সুইমিং, অ্যাথলেটিক্স, বক্সিং করলে আপনি একটা সার্ভিসেস টিম, আমি যদি বলি আর্মি, নেভি, এখানে আপনি একটা চাকরি পেয়ে যাবেন, যেটা আপনি হয়তো জেনারেল লাইনে হলো পরীক্ষা দিয়ে আসতে অনেক কষ্ট হবে, কিন্তু আপনি যদি এখানে ইউথ লেভেলে একটা ভালো রেজাল্ট করেন বা আপনার ভিতরে যদি সম্ভাবনা দেখে, তাদের হলো রিক্রুটিং একটা থাকে, হান্টিং একটা টিম থাকে, তারা সাজেস্ট করে যে ওই প্লেয়ারটা নিয়ে নেওয়া যায়। তখন আপনার 18 না হলে তারা একটা হলো আপনার পেরোড হলো অ্যাডক বেসিসে নিয়ে নেয়, 18 হয়ে গেলে তারা হলো তাদের ভিতরে নিয়ে যায়। এই হলো বাংলাদেশের স্পোর্টসের চিত্র, বাইরে কোনো
মানে ডিস্ট্রিক্টগুলোতে আসলে এখন কোনো খেলা নাই। আমি মানে পল্টুর কথার প্রসঙ্গ ধরে বলতেছি, বাংলাদেশের মানে এটা সবসময় ছিল, আমরা সবাই জানি, কিন্তু আমরা কে করবে কে, যাদের করা দরকার সেটা কখনো করা হয় না। একটা হচ্ছে যে বাংলাদেশে তিনটা সেক্টর আছে। একটা হচ্ছে আমরা ধরি যে ক্রিকেট, আরেকটা হচ্ছে ফুটবল, আর রেস্ট অফ স্পোর্টস। তো ক্রিকেটের এখন হচ্ছে যে ক্রিকেটের কনসেপ্টটাকে, ক্রিকেট ইজ মোর অফ এ ন্যাশনাল টিম। এইখানে ক্লাব ক্রিকেট মানে কখনোই জনপ্রিয়তা, আমাদের স্ট্রাকচারটা ছিল ক্লাব ক্রিকেটের, বাট এটা একটা ফ্লড স্ট্রাকচার। আলটিমেটলি যখন ন্যাশনাল টিম আমাদের ওই টপ লেভেলে চলে যাওয়ার পর তখন কিন্তু ক্লাব ক্রিকেটের অ্যাপিলটা অটোমেটিক্যালি কমে গেছে। এখন দুইটা জিনিস আমাদের, এখন ক্রিকেটের দুইটা জিনিস, একটা হচ্ছে ন্যাশনাল কমিটমেন্ট টু গ্লোবাল কনটেক্সটে, আরেকটা হচ্ছে T20 টুর্নামেন্ট, ডোমেস্টিক। হ্যাঁ, আরেকটা হচ্ছে ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট ক্রিকেটের জন্য, সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস স্ট্রাকচার। সো আনফর্চুনেটলি এইটা করার জন্য যে জিনিসটা দরকার, যে এই পরিবর্তনটা হচ্ছে ক্রিকেটের ক্লাব ফোকাসড মেন্টালিটি ক্রিকেটকে আমাদের কখনো আর গ্রো করতে দিবে না। ঢাকা বেসড ক্রিকেট যদি গ্রো করতে হয়, প্রথম কথা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, যেটা 2012 সালে আমরা লঞ্চ করেছিলাম, ওয়ান অফ দ্য ফার্স্ট। এখন আমরা হচ্ছে কম্পিটিশন এবং অ্যাপিল অনুযায়ী এটা ওয়ান অফ দ্য লোয়েস্ট টায়ারে চলে গেছে। এটা ইটস এ ফেইলিয়ার অফ দ্য বিসিবি, বিকজ তারা প্রফেশনালি ওইটাকে হ্যান্ডেল করে নাই। পার্সোনালি কমিশন বিজনেস এই ধরনের করে তারপর ফ্র্যাঞ্চাইজিগুলো একটা রূপ দেওয়া, যে ডিস্ট্রিক্টের মধ্যে ডিভিশনের মধ্যে একটা রূপ দেওয়া, যেটা গ্লোবালি করে, এটা রূপ দেওয়া দেয়নি, যার জন্য এটাও আমাদের দাঁড়ায়নি। ফার্স্ট ক্লাস স্ট্রাকচার আমরা যখন টেস্টার্স পাই, our first commitment to the ICC, যেটা লিখিতভাবে বলা হয়েছে, আমরা রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমরা স্ট্রং করব, ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে স্ট্রং করব। দ্যাট ওয়াজ দ্য কমিটমেন্ট। আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার ফার্স্ট মানে মোস্ট ইম্পর্টেন্ট কমিটমেন্ট। এই গভর্নমেন্ট যে আউটগোয়িং যেটা চলে গেছে, এই গভর্নমেন্ট 14 বছর এই ক্ষমতায় ছিল। কনস্টিটিউশনে দেওয়া আছে রিজিওনাল ক্রিকেট ফর্ম করবে, এই পর্যন্ত যেটা তারা করেছে, হুইচ ইজ দ্য সেম, যে মাত্র 2টা চিটাগাং, খুলনা 2-3টাকে অ্যাডহক করে দেওয়া হয়েছে। এর বাইরে এখনও কোনো কিচ্ছু হয়নি, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমাদের এই জন্য ফার্স্ট ক্লাস ক্রিকেটটা এখনও গ্রো করেনি। ক্লাবে 12টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 25 জন ডাইরেক্টরের মধ্যে হচ্ছে 12 জন হচ্ছে ঢাকা থেকে। দ্যাট ওয়াজ আ পাস্ট, যে ঢাকার এখন ক্লাব ক্রিকেটে কয়জন দর্শক যায়, খুবই কম। হাউ মেনি। একটা হচ্ছে এখন যেহেতু ক্রিকেট বোর্ড টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ক্রিকেট বোর্ডের আইসিসি থেকে ACC থেকে যে প্রসিডটা আমরা পাই, সেটা এখন ডোমেস্টিকে আমরা যে আর্ন করি তার সাথে যদি কম্পেয়ার করি, সেটা হচ্ছে একজন ডাইরেক্টরের মতে, আমি আই এম নট শিওর, ফিগারটা আমি পাই নাই, সেটা হচ্ছে যে 20% হলো ডোমেস্টিক আর হচ্ছে 80% হলো ইন্টারন্যাশনাল। অর্থাৎ আইসিসি যদি আমাকে আজকে যদি টাকা দেওয়া বন্ধ করে দেয়, ক্রিকেট বোর্ড সাডেনলি ক্রিকেট বোর্ড উইল বি পুয়ার বোর্ড লাইক এনিথিং। সত্যি কথা। কারণটা হচ্ছে আমরা ঢাকা ক্লাব ক্রিকেটে এখন কি স্পন্সর আছে, আই এম নট শিওর। ঠিক আছে, ন্যাশনাল টিমের যে স্পন্সর ছিল এটাও ইরেগুলার হওয়ার মতো অবস্থায় হয়েছে। রিজিওনাল ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে কোনো স্পন্সর আছে কেন নাই? বিকজ আমরা ওইভাবে স্ট্রাকচারটা তৈরি করিনি, আমরা ওইভাবে স্ট্রংলি আমাদের বেসগুলো তৈরি করি, যার জন্য স্পন্সর নাই, ওইখানে অ্যাপিলটা তৈরি করতে পারিনি। এটা হলো ক্রিকেটের কথা আমি বললাম। এখন ফুটবল ফেডারেশনের অবস্থা হচ্ছে, ক্রিকেট ইজ এ রিচ ফেডারেশন, ফুটবল ফেডারেশন ইজ লিভিং অন ডোনেশন ফ্রম FIFA, AFC, মোস্টলি ডেভেলপমেন্ট, প্লেয়ার ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, এগুলোর পারপাস। তাদেরও ফুটবল ফেডারেশনের ফুটবলের স্ট্রাকচার আই উইল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট। ক্লাব ফুটবল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমাদের ক্লাব স্ট্রাকচারটা হচ্ছে যে ঢাকা বেসড। আই এম নট স্টিল, যদি ওই ঢাকা বেসড ফুটবল স্ট্রাকচারটাও যদি আমরা পপুলার, যে হুইচ ওয়াজ ওয়ান্স ভেরি পপুলার, আমি বলি প্রফেশনালিজমের ভিতরে আনলেও হয়ে যায় আসলে। একটা হচ্ছে প্রফেশনালিজম, তো প্রফেশনালিজম কথাটা আমি পরে আনতেছি। একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পপুলারিটি,
যে অ্যাপিল তৈরি করা, পাবলিক অ্যাপিল তৈরি করা। পাবলিক অ্যাপিল তৈরি করার যে প্রসেসটা ছিল, একটা সময় অটোমেটিক্যালি ইট ওয়াজ ভেরি পপুলার। একটা আরামবাগ, মডার্ন, উয়ারি, আবাহনী খেলা হলে ঢাকা বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে কি হতো, দর্শক, ফুল ক্যাপাসিটি দর্শক। সো দ্যাট ওয়াজ অ্যান অ্যাপিল। ওই অ্যাপিলের কারণে কি হয়েছে, আমি 1994 বা 95 সালে ওই ঢাকা ফুটবল লিগের স্পন্সর হচ্ছিল 1 কোটি টাকা, যার ভ্যালু আজকে যদি আমরা ধরি সেটা অলমোস্ট 100 টাইমস, হ্যাঁ অলমোস্ট 100 কোটি টাকা। এখন ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগের স্পন্সর কত, 5 কোটি টাকা, 6 কোটি টাকা? না না, গতবার তো স্পন্সরই পাই, গতবার হলো বসুন্ধরা কিংস, বসুন্ধরা স্পন্সর করছে, আর তার আগের বছর তারা কোনো স্পন্সরই পায়নি। তাহলে এখন কথা হচ্ছে ফুটবলকে পপুলার করার জন্য, ফুটবল ইজ আ মানে ক্লাব বেস, নট এ ন্যাশনাল টিম বেস, ক্লাব বেস। সো ফুটবলের ক্লাব বেস স্ট্রাকচারটা হুইচ ওয়াজ ওয়ান্স ভেরি পপুলার, এইটা হচ্ছে তারা তখন ওই পপুলারিটিকে মনে করছে দে উইল সিট অ্যান্ড দেন, এটা পেরিনিয়ালি থাকবে। তারা ওই সময়ে প্রফেশনালিজমের দিকে যায় নাই। এখন যেতে চাইলেও কিটা হচ্ছে, প্রফেশনাল কোনো বডিজ মানে স্পন্সর যারা করে তারা আসতেছে না, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। যেটাকে ফুটবলটাকে একটা প্রফেশনালি ডোমেস্টিক স্ট্রাকচারে না দেখে, গ্লোবালি তো ম্যানচেস্টার ইউনাইটেড বলো, বার্সেলোনা বলো বা রিয়াল মাদ্রিদ বলো, ওরা তো অত দূরে না যায়, আল হিলাল বলো বা অত দূরে না যায়, এই যে ক্রিকেট যে লিগ হয়, এই লিগ হয়, ওইখানে আমার একটা প্লেয়ার গেলে, যদি আমরা ওই কনসেপ্টে চিন্তা করি যে উই উইল প্রডিউস প্লেয়ার ফ্রম দ্য ডোমেস্টিক ফুটবল, এশিয়ান লেভেল ফুটবল, এশিয়ান লেভেলে আমার 1-2টা প্লেয়ার খেলবে। সো ওইটা তো মানে ওই অর্গানাইজেশনটা কিন্তু আর্নিং, ক্লাবস আর আর্নিং মোর মানি, ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার বিক্রি করে। সো ওইটা প্রফেশনালি নিতে হবে, অ্যান্ড আনফর্চুনেটলি ওইটা এখনও এইভাবে আমাদের মধ্যে নেই। এটা হলো 2টা কনসেপ্ট। থার্ড হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য মোস্ট নেগলেক্টেড ওয়ার্ল্ড, আদার ফেডারেশনস। আদার ফেডারেশন সারা জীবন যেটা করেছে, ভিক্ষায় চলেছে। সেটা হচ্ছে ভিক্ষাটা কি, এনএসসি একটা ফান্ড দেয়, ন্যাশনাল স্পোর্টস মিনিস্ট্রি থেকে থ্রু এনএসসি একটা ফান্ড দেওয়া হয়, তাদের উপর তারা চলে। আগে যেটা ছিল, ওই যে আমি বললাম বিতাড়িত হয়ে গেছে। আগে একটা অ্যাথলেটিক্সের ন্যাশনাল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হলে আগে মানুষ দেখতে যেত, একটা প্লেয়ার তৈরি হতো। আমরা 100 মিটার স্প্রিন্টে এই লেভেলে মানে এই 2বার পরপর দুইবার আমরা তৈরি করছি। এখন আমরা কি অ্যাথলেটিক্সের সেই মানে ওই লোকই তো নাই, এত পলিটিসাইজড করা হয়েছে। সো আবার আমি এটা বলি, ওইখানে যেটা সবার আগে দরকার, যারা রিয়েল অর্গানাইজার তাদেরকে অ্যাক্সেস দেওয়া হোক কাজ করার জন্য। তারপরে হচ্ছে এখন গ্লোবালি যেটা হচ্ছে, যত কোন বিজনেস কনগ্লোমারেট আছে, বড় বড় বিজনেস হাউস আছে, যেটা হচ্ছে ইন্ডিয়াতে এইবার আমরা অলিম্পিক গেমস দেখলাম, ইন্ডিয়া 5টা ব্রোঞ্জ পাইছে, একটা মনে হয় সিলভার পাইছে। পাকিস্তান ফ্রম নোওয়্যার দে হ্যাভ ওয়ান এ গোল্ড মেডেল। অলিম্পিকে তো আমরা গোল্ড মেডেল দূরের কথা, আমরা ফার্স্ট রাউন্ডে এমনি যাই হলো, ওই যে 1-2টাতে আমরা এই কি পাই, এটা টোকেন পার্টিসিপেন্ট পাই, ওয়াইল্ড কার্ড পার্টিসিপেন্ট, তারপরে আমরা ইলিমিনেটেড। ইন্ডিয়া যেটা হচ্ছে তাদের যে ডোমেস্টিক্যালি তারা যেটা করছে, তারা বড় বড় যে বিজনেস হাউসগুলো, আমুল থেকে শুরু করে বড় বড় বিজনেস হাউসরা, দে আর স্পন্সরিং দোজ অলিম্পিক টিমস। ফিয়ার্সলি তারা করছে, এবং 5টা ব্রোঞ্জ ইন্ডিয়া ঠিকই পাইছে, একটা কিন্তু আমি অনেকগুলো ইভেন্ট দেখছি যেখানে দে আর ভেরি ক্লোজ টু উইনিং মোর মেডেলস। সো আমাদের কথা হচ্ছে ওই রেস্ট অফ দ্য যে ওয়ার্ল্ড, এই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য প্রথম এখন যে যারা মানে আমাদের তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট আছে, আমি বলবো যে তাদের হাতে তো এই জিনিসগুলো এত দ্রুত রিফর্ম করা সম্ভব না। একটা হচ্ছে যে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য একটা সবাইকে নিয়ে একটা ওয়ার্কশপ করা উচিত। তাদের কাছ থেকে আমার প্রথম তাদের শোনা দরকার, তাদের প্রবলেমটা কি, শুনে দরকার হলে 2-3 দিনের একটা ওয়ার্কশপ করুক অর্গানাইজারকে নিয়ে। এটা একবার হয়েছিল আগে। লেট দেম হিয়ার যে আসলে প্রবলেমটা কি।
তারপরে তাদের ওই উসিলাগুলোকে একত্রিত করে দেন একটা হচ্ছে একটা গাইডলাইন করা উচিত। এটা হচ্ছে সবার আগে আমি দরকার যে রেস্ট, যদি আমি অলিম্পিকে রিয়েলি আই ওয়ান্ট টু বি এ পার্ট অফ অলিম্পিক মুভমেন্ট, আমার দেশের পতাকাকে উজ্জ্বল করতে চাই, তাহলে প্রথম হচ্ছে ওই রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যারা আছে তাদের কথা আগে শুনতে হবে, অর্গানাইজার, অ্যাথলিটস, হ্যাঁ, এদের কথা শুনতে হবে। দেন ওইটাকে শুধু গভর্নমেন্ট না, প্রাইভেটের যে অর্গানাইজেশন আছে, আমাদের বলি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, বিজনেস অর্গানাইজেশন, এদের একটা পার্সেন্টেজ তো স্পেন্ড করা হয় কর্পোরেট রেসপন্সিবিলিটি। আমি মনে করি যে ওইখানে শোনার পর ওইখানে ফান্ডিংটা এমনভাবেই করা উচিত যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ফান্ডটা যাতে রিয়েলি ওই অর্থেই খরচ হয়, সেটাকে ইনকর্পোরেট করে একটা পলিসি তৈরি করা উচিত। বলতে ভাই, যদি এই যে আলিমের রিফর্মের কথা বলছিল, যে আপনার কোনো আইডিয়া বা মানে কি চান এখন সামনে আসলে কিভাবে এগিয়ে যাওয়া যায়? আচ্ছা, এই রিফর্মের কথা যদি বলি, যে আপনার হলো অ্যাডভাইজার আসিফ মাহমুদ যেটা বারে বারে বলতেছে যে আমরা ব্যক্তি পরিবর্তন না, আমরা সিস্টেমকে পরিবর্তন করতে চাই আসলে। তো সেই সিস্টেমকে যদি আপনি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আপনার হলো যে স্পোর্টস ফেডারেশনের জন্য এনএসসির একটা গঠনতন্ত্র আছে, সেখানে আপনাকে হাত দিতে হবে। যে একটা জিনিস হচ্ছে যে ফুটবল ফেডারেশন আর বিসিবি, যে আপনার ফিফা এবং হলো আইসিসির ইসে চলে, অন্যান্য জায়গায় আপনি জেনারেল সেক্রেটারির 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে না, এরকম একটা নিয়ম করে দেন। আপনি না যতক্ষণ কাউকে দায়িত্ব দিচ্ছেন এবং সে যতক্ষণ না পর্যন্ত সার্ভ করতেছে, আপনি বলতে পারবেন না তার ভিতরে মেধা আছে কি নাই আসলে, ঠিক আছে? তা আমার মনে হয় যে আপনি যদি আসলে সিস্টেম চেঞ্জ করতে চান, তাহলে সিস্টেম চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনার হলো যে এনএসসির যে কনস্টিটিউশন আছে, যে কনস্টিটিউশনের আদলে অন্যান্য ফেডারেশনের কনস্টিটিউশনগুলো তৈরি করা হয়, সেই জায়গাটাই আপনার করতে হবে। আরেকটা জিনিস হলো, আলামিন ভাই বলল, আমরাও আমাদের সাংবাদিকতার শুরুতে এসে দেখছি যে যারা ওয়েল অফ অর্গানাইজার, যারা হলো ভলেন্টারি বেসিসে আসতো, হ্যাঁ, তাদের নেওয়ার কিছু ছিল না, তারা দিয়ে যেত, তারা আজকে কিন্তু কর্নাট কোথাও নাই আসলে। তারা ইভেন আমি যদি এখনকার কথা বলি, এখন আপনি মানে রেস্ট অফ ওয়ার্ল্ড যেসব ফেডারেশন আছে, এক একটা যেসব জেনারেল সেক্রেটারি আছে, আমি মানে 100% শিওর মোস্ট জেনারেল সেক্রেটারি একটা ড্রাফট করতে পারবে না যে আপনার ওয়ার্ল্ড বডির কাছে একটা চিঠি আমি কিভাবে লিখব, কিভাবেই করতে হবে। তাদের সেই করসপন্ডিং ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি নাই। তাইলে তারা হলো ফেডারেশন কি চালাবে, তারা কি করবে আসলে? তা আমার মনে হয় যে ওই জিনিসটা করা দরকার। যে আপনারই আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো, আমার কাছে মনে হয় যে ঢাকা তো আসলে যে বাংলাদেশ না বা ঢাকা কেন্দ্রিক না, 64টা ঢাকা বাদ দিলেও আমি যদি 63টা ডিস্ট্রিক্ট বলি, 63টা ডিস্ট্রিক্ট থেকেই একসময় কিন্তু সমস্ত খেলোয়াড় হলো ঢাকায় এসে তারা পারফর্ম করছে এইটি। তাই সেই 63টা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন আছে, যেখানে আসলে যে যাদের অ্যাক্টিভিটির উপরে বাংলাদেশ ফুল স্পোর্টসটাই আসলে যে কতটুকু অ্যাক্টিভ হবে না হবে সেটা নির্ভর করতে পারে। এখানে হলো আপনার ডিসি হলো আপনার ডিএসের প্রেসিডেন্ট। একটা ডিসির ডিস্ট্রিক্ট সামলাবে না একটা ডিএসের সামলাবে? আমার মনে হয় যে ডিসির নিচে আর যেসব প্রশাসক আছে, যেহেতু এখানে টাকা পয়সা দেওয়া হয়, এটি আমার মনে হয় যে এখানেও রেনোভেশন করা দরকার, একটা বিকেন্দ্রীকরণ দরকার, বিকেন্দ্রীকরণ। আলামিন ভাই যেটা বলছিল যে আপনার রিজিওনাল ক্রিকেট, যেটা হলো ডিসেন্ট্রালাইজেশন, নিজের হাতের ভিতরে না রেখে আপনার ছড়াই দেওয়া, যার মতো করা। তা আমার মনে হয় যে ডিএসএ গুলো হলো আপনার রিফর্ম করা দরকার এবং ডিএসএর অ্যালোকেশনগুলো আরও বেশি এনশিওর করা দরকার। কারণ খেলা অ্যারেঞ্জ করতে গেলে আপনার হলো প্রচুর টাকা পয়সার দরকার হয়। হ্যাঁ, বাংলাদেশে যেটা মানে কিছুই দেওয়া হয় না আসলে। যেটা দেওয়া হয় এটা হলো পার্শ্ববর্তী, আমি যদি ইন্ডিয়ার সাথে তুলনা করে, ইন্ডিয়ার একটা হলো খেল ইন্ডিয়া একটা প্রজেক্ট আছে, যেটা হলো মোদি সরকারের প্রজেক্ট, একটা আন্ডার-17 একটা প্রজেক্ট। ওখানে 1 বছরে যে অ্যালোকেশন দেওয়া হয় ওই প্রজেক্টের জন্য, বাংলাদেশের ইউথ অ্যান্ড স্পোর্টসের অ্যালোকেশন তার চেয়ে কম আসলে। মিনিস্ট্রি থেকে আপনার আমাদের যে ফিসক্যালে যেটা দেওয়া হয়, যে 1,500 কোটি টাকার মতন ইউথ অ্যান্ড স্পোর্টসে দেওয়া হয়, আর ওখানে 1,500 কোটি টাকার উপরে শুধু খেল ইন্ডিয়া একটা প্রজেক্ট আছে। বিভিন্ন স্টেট থেকে 18 থেকে 21টা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিনে যারা ফার্স্ট সেকেন্ড হয় তাদের নিয়ে এসে তারা নার্সিং করে, তাদের হলো আপনার বৃত্তি দেওয়া হয়,
যাতে তাদের পড়ালেখায় কোনো হ্যাম্পার না হয়, মানে একদম কোনো টেনশন ফ্রি থেকে স্পোর্টসটা চালায় না। তো সেখানে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ফেডারেশন মিনিস্ট্রিতে তার চেয়েও কম বাজেট দেওয়া হয়। এখানে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ আপনি ইউথদের যত এঙ্গেজ রাখবেন স্পোর্টসে, তারা তত ক্রিয়েটিভ হবে। হ্যাঁ, নতুবা আপনার ডানে বামে চলে যাচ্ছে এটা বড় 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 বিষয়। আমার মনে হয় যে এই জায়গাগুলোতেই আর একটা জিনিস হচ্ছে যে ছোটবেলায় আমরাও দেখছি যে ইন্টার স্কুল ফুটবল হতো, ইন্টার স্কুল ক্রিকেট হতো, আপনার হলো আভ্যন্তরীণ হলো যে স্পোর্টস হতো। এখন আমার চোখে বাঁধে না, আমি যখন আমার ডিস্ট্রিক্টে যাই বা এরকম শুনে আমি খুব একটা পাই না। কিন্তু আপনি যদি বাইরের কান্ট্রিগুলো, আপনি যদি ইউএসএর কথা বলেন, ইউএসএ এবার অলিম্পিকে তার হলো টপ হলো গোল্ড উইনিং টিম, এবং সেই ইউএসএ টিমে আপনার প্রায় 600-র উপরে কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, এবং তাদের ইউনিভার্সিটির ভিতরে আপনার একটা প্রতিদ্বন্দ্বিতা হয় যে আমার দেশকে কোন ইউনিভার্সিটি সবচেয়ে বেশি গোল্ড দিতে পারলো। কিন্তু যেটা হলো যে কোনো দেশের স্পোর্টসে, চায়নাতেও যে শুনছি যে আপনার ওখানে যখন তারা হলো এশিয়ান গেমস হলো ভেন্যু টেন্যু করার জন্য যখন রেনোভেশন হয়েছে, তারা বিভিন্ন টার্ফগুলো ওদের মিড স্কুলে দিয়ে দিছে, আপনার হাই স্কুলে না, মিড স্কুলে দিয়ে দিছে, যে আপনার যাতে তারা খুব ভালোভাবে আস্তে আস্তে গ্রোম আপ হতে পারে। তা আমার মনে হয় যে স্পোর্টসের সাথে এডুকেশনের একটা সম্মিলন খুব খুব প্রয়োজন, যদি বাংলাদেশ আমরা আসলে যদি স্পোর্টসটাকে হলো মানে ওয়ার্ল্ড লেভেলে নিতে চাই বা ভালো কোথাও দেখতে চাই আর কি। আনন্দ ভাই যদি এই ক্ষেত্রে কোনো কিছু অ্যাড করেন। আর আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, এনএসসি, তো এটা আসলে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল না বলে ন্যাশনাল স্পোর্টস কন্ট্রোল শব্দটা বলাটা ভালো না? হ্যাঁ, একসময় ছিল এর সাথে বলে ন্যাশনাল স্পোর্টস কন্ট্রোল বোর্ড ছিল, সেটা থেকে আপনার ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি কি নামে পরিবর্তন হয়েছে, কাজে কোনো পরিবর্তন, ওই যে কন্ট্রোল কথাটা। অ্যাকচুয়ালি অলিম্পিক সারা পৃথিবীতেই অলিম্পিক অ্যাসোসিয়েশন, দে আর দ্য মানে হেড, দে আর দ্য টপ মোস্ট বডি। কিন্তু আমাদের দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনটা যেটা আছে, দে আর নট দ্য টপ অ্যান্ড দে আর নট ফুললি ইলেক্টেড। এটা আমি মনে করি ইট শুড বি আ ফুললি ইলেক্টেড বডি, মানে অ্যাবসোলুটলি নো অ্যাপয়েন্টমেন্ট, ইট শুড বি আ ফুললি ইলেক্টেড বডি। আর একটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল ইজ নট ডিকটেটিং ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাট ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন উইল ডিকটেট ন্যাশনাল অলিম্পিক কাউন্সিল, স্পোর্টস কাউন্সিল, নট ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। এটা হলো সবার আগে। আমি আবারও বলি, ওই কথাটাই আমি আবার ফিরে যেতে চাই। আসলে কি স্পোর্টস অর্গানাইজার এখনও আছে, যদি আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যদি চিন্তাই করি, তাহলে তাদেরকে ডাকতে হবে, প্রথম তাদের কথা শুনতে হবে। লেট আস হিয়ার দেম, লেট আস ইগনোর দেম নো মোর। তাদের কথা শুনে একটা গাইডলাইন তৈরি করা, ওইটার উপর বেস করে স্পোর্টস আবার চলতে শুরু করুক। আরেকটা হচ্ছে আমরা নিজেরা সবাই, প্রথম কথা হচ্ছে যে এটাকে ইট শুড বি এ পলিটিক্যাল কমিটমেন্ট। এগেইন, যে পলিটিক্যাল কমিটমেন্ট হোক, উই উইল লিভ স্পোর্টস আউট অফ পলিটিক্স, এটা প্রত্যেকের মধ্যে হোক, তাহলে স্পোর্টস আবার জাগবে। দ্যাটস মাই। আচ্ছা, আমি আরেকটা একটু যোগ করতে চাই আর কি, ভুলে গেছিলাম, মানে হঠাৎ মনে পড়লো আর কি, যে বিষয়টা হচ্ছে যে স্পোর্টসে কিন্তু 96-এর আগ পর্যন্ত কিন্তু হলো ওই অর্থে কোনো নির্বাচিত কমিটি ছিল না। এনএসসি আসলে যে অ্যাডহক কমিটি তৈরি করে দিত, এনএসসি মানে যারা আসলে যে ক্যাপাবল, যারা হলো সৎ, তাদের দিয়ে আসলে যে এরকম কমিটি হতো অধিকাংশ ক্ষেত্রে আর কি, যে হলো অ্যাডহক কমিটি তারা চালাতো, 1 বছর 2 বছর পরে সেটা রিসাফল করে আবার সেটা দিত। এবং ওই সব জায়গায় আমরা দেখতাম যে ডেডিকেটেড অর্গানাইজাররা জায়গা পেত, এবং দেখা যেত যে অনেক ওয়েল অফও ছিল, অনেকে আবার হলো মাঠের লোকও ছিল আসলে। কিন্তু 96 থেকে যখন বাংলাদেশ স্পোর্টস এরিনায় ইলেকশন শুরু হলো, যেটা সবাই হলো পজিটিভলি ভাবে দেখে, যে আমিও দেখি আসলে পজিটিভলি, একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হলো, যে এটা হলো আমরা ভোটের মাধ্যমে আমরা কমিটি তৈরি করব। হ্যাঁ, যে অবশ্যই ভালো শুরু হয়েছিল। কিন্তু এখন এই যে ভোটের মাধ্যমে যে হলো কমিটি তৈরি করা, এইটাই আসলে যে বাংলাদেশের স্পোর্টসের জন্য একটা মানে একটা বিপদ, মানে এই যে আজকে যে অবস্থায় এই জায়গায় চলে আসছি। কারণ যারা কমিটিতে থাকে, দেখা যায় যে কাউন্সিলররা তারা কন্ট্রোল কাউন্সিলর, যে এমন যাদের কাউন্সিলর করে নিয়ে আসে, এবং তারা দেখা যায় যে
আমার মন অনুযায়ী আমি ওইটাই কাউন্সিলর করলাম, তারা এবার দেখে গেলো এদের হলো ইলেক্ট করতেছে। তো এখন এখানে গণতন্ত্র থাক, যে নির্বাচন হোক, কিন্তু এর ভিতরে এমন কোনো মেকানিজম বের করা যায় কিনা যাতে হলো যারা আসলে যে স্পোর্টসে হয়তো আপনার ওই ভোটে হলো ডিস্ট্রিক্টের আবার ফোরাম আছে ওখানে, সেখানে একটা জোট আছে, তারা তাদের বাইরে ভোট দিতে চায় না এইটি। তা যারা আসলে ডেডিকেটেড অর্গানাইজার তারা হয়তো খুব, কারণ সে তো হলো সৎ, সে হলো ডিসিপ্লিন, সে হলো অনেকের বিরাট ভাজন হয়, অতএব ভোটে গেলে হয়তো সে সিম্পলি যে ভোট পাবে না। এমন কোনো মেকানিজম করা যায় কিনা যাদের ডেডিকেশন আছে, যারা দিতে আসছে, তাদের এইসব কমিটিতে কোনোভাবে অন্তর্ভুক্ত করা যায় কিনা, যে তাহলে আমার মনে হয় যে দুয়ের মিশেলে যে আপনার চেক অ্যান্ড ব্যালেন্স একটা হলো ভালো একটা কমিটি হওয়া সম্ভব, এবং স্পোর্টসটা হয়তো রিভাইভ হলেও হতে পারে আর কি। ওইটা মানে পল্টু যেটা বলতেছে এটা মানে খুবই মানে প্র্যাকটিক্যালি ইজ ভেরি ইম্পসিবল, এটা ভেরি মানে আমি বলি অলমোস্ট ইম্পসিবল। একটা হইতে পারে, যেটা হইতেছে যে আমরা একটা জায়গায় যেতে পারি, যে এখন হচ্ছে যে অর্গানাইজারদের ক্রাইটেরিয়া কি হবে, কারণ আমরা অনেক, আমি বলি ইন্ডিয়ান বিসিসিএ মানে মূল বডিতে কয়জন আমরা অনেকে হয়তো জানি, অনেকে হয়তো জানি না। মূল বডি অর্থাৎ বিসিসিএ কয়জন আছে? 5 জন, একজন প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন জেনারেল সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ, একজন ট্রেজারার, এই 5 জন। আমাদের 25 জন। এখন কথা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা এটা করা হয় কেন? ফাংশনাল, অফিসটাকে ফাংশনাল করার জন্য। এই কম্পোনেন্টগুলো ইজ ইম্পর্টেন্ট টু ফাংশন দ্য অফিস। তার মানে কি, এটা ফাংশনিংয়ের জন্য, পলিসি মেকিংয়ের জন্য না। তো পলিসি মেকিংয়ের জন্য যদি কিছু করতে হয়, একটা ফাংশনিংয়ের জন্য পলিসি মেকিং কারা করবে? যারা এই মেধা আছে। তো সেই ক্ষেত্রে আমরা কাউন্সিলরের কথা যেটা বলি, একটা হইতে পারে, আই এম নট শিওর এটা কি দিস ইজ দিয়ে, যে রেশিও করাও তো মুশকিল। যারা সার্ভড ওই স্পোর্টসে সার্ভ করেছে, অ্যাজ এ প্লেয়ার হাইয়েস্ট লেভেলে খেলেছে, তাদেরকে হয়তো আনা যেতে পারে অ্যাজ এ কাউন্সিলর, ম্যান্ডেটরি। দ্যাট মাইট বি ওয়ান গুড আইডিয়া। আর এটা হচ্ছে যে আমি যদি ভালোই বাসি, আমার কেন একজন হইতে হবে, কাউন্সিলর হইতে হবে? হ্যাঁ, ওইখানে তো আমি অন্য ক্যাপাসিটিতেও সার্ভ করতে পারি। আনিস ভাই এবং হচ্ছে আলামিন ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে আমরা যে স্বপ্নটা দেখছি, আপনাদের মাধ্যমে যে বিষয়গুলো জানলাম, এটা অবশ্যই যে আমাদের যে অথরিটি আছে তাদের হয়তো তারা ওইটা নিয়ে চিন্তা করছে বা তাদের নজরে আসবে, এবং তারা এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন যে আমরা স্পোর্টসটাকে বিশ্ব দরবারে বাংলাদেশকে স্পোর্টস দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব। এই আশাই আমরা জানাচ্ছি এবং এই আশা নিয়ে আমরা শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ।